আচ্ছা, আমি পড়ানো শুরু করছি। গত ক্লাসে এক্সট্রুডার পড়ানো হয়েছিল, গত দুইটা ক্লাসে। হ্যাঁ, এক্সট্রুডার কি সবচেয়ে পলিমার প্রসেসিং এর সবচেয়ে প্রথম এক্সট্রুডার মেশিনটাই আসছিল, এটাই ব্যবহার শুরু হয়েছিল প্রথমে। তো এখন এক্সট্রুডার ব্যবহার হচ্ছে, এক্সট্রুশন টেকনিক ব্যবহার হচ্ছে, কিন্তু একটু কমপ্লেক্স শেপ হয়ে গেলে আসলে এক্সট্রুডার ইউজ করা যায় না। তো এই জন্যই এখন সবচেয়ে বেশি বর্তমানে যেটা যেটা যে মেশিন ইউজ করে পলিমার প্রসেস করা হচ্ছে, এটার নাম হচ্ছে ইনজেকশন মোল্ডিং। খুবই কমন, মানে সবাই নামটা শুনেছে আর কি। তো আমরা আসলে এখন আমাদের আশেপাশে যেগুলো দেখি কমপ্লেক্স শেপ বা খুব সিম্পল শেপ শেপ বেশিরভাগ পলিমার, সেগুলো বেশিরভাগ আসলে ইনজেকশন মোল্ডিং দিয়ে প্রসেস করে আর কি। কতগুলো প্রোডাক্টের নাম লেখা আছে, যে তোমাদের বইও লেখা আছে, দেখে নিবা, কিন্তু জরুরি না। যেমন ড্রিল কেসিং, ইয়োগার্ট কার্টুন, টেলিভিশন, হাউজিং, চিরুনি, এগুলো সবগুলো এখন আসলে কি ইনজেকশন মোল্ডিং দিয়ে প্রসেস করছে। তো ইনজেকশন মোল্ডিং এর যখন প্রথম আসলো, প্রথম যখন আবিষ্কার হলো, বা প্রথম যখন আমাদের এটা প্রোডাক্ট তৈরি সার্ভিসে আসলো, বা আমাদের ইউজ করা শুরু করলাম, তখন মেশিনটা ছিল এরকম। এটার নাম ছিল হচ্ছে প্লানজার টাইপ ইনজেকশন মোল্ডিং। আমার কাছে কি শুনতে পাচ্ছ তো সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, প্রথমে যখন প্রথম যে ইনজেকশন মোল্ডিং মেশিনটা আসলো, এটার নাম ছিল হচ্ছে প্লানজার টাইপ ইনজেকশন মোল্ডিং। প্লানজার মানে দেখো মাঝখানে যে এই জানে যেটা হচ্ছে প্লানজার। আর এক্সট্রুডারের মতো দেখো এখানেও কি একটা হপার থাকে, হপারের মধ্যে পলিমারটা থাকে, পলিমারটা হপার থেকে এসে পড়ে। তো এখানে এখানে ব্যারেল আছে, জড়টা হচ্ছে ব্যারেল। আর এখানে দেখো একটা কি প্লানজার আছে, এটা প্লানজারের মাঝখানে কিন্তু একটা স্ক্রুর মতো নাই, কিন্তু একটা যাওয়ার একটা পাত আছে আর কি। প্লানজারটা কি করে, প্লানজারটা সামনের দিকে আসে, তো সামনের দিকে যখন আসে তখন যে পলিমারটা এসে পড়লো ব্যারেলের ভিতরে, সেটা সামনের দিকে পাস হয়ে যায়, অনেকটা এক্সট্রুডারের মতোই আর কি। আর যে পরিমাণ পলিমারটা আসছে সেটাকে মানে ভাগ ভাগ করার জন্য এখানে একটা টর্পেডো রাখা আছে, ইনজেকশন মোল্ডিং। আর টর্পেডোর পরে দেখো এখানে একটা নজেল আছে, যেটা এক্সট্রুডারে ছিল না। ইনজেকশন মোল্ডিং এ আছে, এক্সট্রুডারে ছিল একটা নজেল। নজেলের পরে হচ্ছে নজেল পাস হয়ে গেলে সামনে একটা মোল্ড আছে। এক্সট্রুডারে ছিল কি ডাই, আর এখানে আছে হচ্ছে মোল্ড। এটাই পার্থক্য আর কি। মোল্ডের যে শেপ হবে কি হয়, প্রোডাক্টটা সেই শেপের প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। এটাই সবচেয়ে প্রথম আসছিল ইনজেকশন মোল্ডিং এর। এটা নাম হচ্ছে প্লানজার টাইপ, যেটা প্লানজার আছে এখানে। তো এই সিস্টেমের কোনো কি সমস্যা বলো দেখি, কেউ যে কোনো কি সমস্যা হতে পারে এখানে, এই মেশিনটার কি সমস্যা ছিল? কি কেউ বলতে পারবা? এখানে মিক্সিং কেমন হচ্ছে? মিক্সিং এর প্রবলেম হইতো, কারণ এখানে তো হচ্ছে হ্যাঁ, এক্সট্রুডার। খুব বেশি মিক্সিং হতো, ভালো মিক্সিং হতো না। আর একটা জিনিস হচ্ছে টর্পেডোর, দেখো টর্পেডোর ক্রস সেকশন এরিয়া অনেক বেশি, তার মানে প্রেসার ড্রপ, অনেক প্রেসার লস হয়ে যেত। তার মানে কি মিক্সিং ভালো হতো না, প্রেসারও অনেক সমস্যা ছিল। এই জন্য দেখা গেল কি যে প্লানজার টাইপ মেশিনটা খুব বেশি দিন ব্যবহার করা করা হলো না, বা করলো না আর কি। তো এরপরে কি আসলো, যে এইটা প্লানজার টাইপের একটা ছিল, আর একটা টু ব্যারেল সিস্টেম আসলো। এখানে একটা ব্যারেল, আর তার উপরে আরেকটা ব্যারেল যোগ করা হলো। যেখানে কি ছিল, ওই নতুন যে ব্যারেলটা আসলো সেটার মধ্যে একটা এক্সট্রুডার যেমন একটা স্ক্রু আছে, ওইরকম ওই ব্যারেলটার মধ্যে একটা স্ক্রু সেট করে দিল। দেওয়ার ফলে কি হলো, যে প্রথমে যখন যে ব্যারেলের মধ্যে আসলো, ওখানে যেহেতু স্ক্রু ছিল, এখানে মোটামুটি কম্প্রেশন হতো, এখানে মিক্সিং হতো, তারপরে সেই মিক্সচারটা আসলো ওইখান থেকে, এটা পাস করে দিল এই ব্যারেলটার মধ্যে। তাহলে ওই সেকেন্ড যে মডিফিকেশন আসলো, সেখানে দুইটা ব্যারেল ছিল। এরকম একটা ব্যারেল ছিল, তার সাথে আরেকটা ব্যারেল, যে ব্যারেলটার মধ্যে কি একটা স্ক্রু ছিল এক্সট্রুডারের মতো। যার জন্য তখন দেখা গেল কি মিক্সিংটা অনেকটা ভালো হলো। কিন্তু সমস্যা হলো যে যেহেতু দুইটা ব্যারেল, অনেক বেশি জায়গা লাগছিল, এবং অনেক অনেক কস্টলি হয়ে গেছিল, যেহেতু দুইটা ব্যারেল ইউজ করতে হচ্ছিল। যার জন্য ওইটা বাদ চলে গেল। পরে লাস্টে যেটা আসলো দেখো, সেটা হচ্ছে এরকম। তো এটা এই সিস্টেমটা, এটা ইনজেকশন মোল্ডিং, এর নাম দিয়েছে হচ্ছে রিসিপ্রোকেটিং স্ক্রু টাইপ। এখানে দেখো এক্সট্রুডারের মধ্যে একটা স্ক্রু আছে, যে স্ক্রুটা কি করে সামনের দিকেও যায়, আবার পিছনের দিকেও আসে। রেসিপ্রোকেটিং মানে সামনের দিকেও যাবে, সে আবার কি পিছনের দিকেও আসবে। এখন বর্তমানে আসলে এরকম সিস্টেমের ইনজেকশন মোল্ডিং বেশি ইউজ করা হচ্ছে আর কি। এটা নাম হচ্ছে কি রিসিপ্রোকেটিং স্ক্রু ইনজেকশন মোল্ডিং। মানে এই যে স্ক্রুটা আছে, সেটা কি সামনের দিকেও যায়, আবার পিছনের দিকেও আসে। এই এই সিস্টেমটা এখন কি অনেকটা কিন্তু ইয়ের মতো হয়ে গেছে, এক্সট্রুডার যেরকম অনেকটা প্রায় সেরকম কাছাকাছি একটা সিস্টেমই হয়ে গেছে, একটুখানি পার্থক্য আছে আর কি। তো এখানে যে স্ক্রুটা আছে, স্ক্রু ডায়ামিটার কিন্তু কনস্ট্যান্ট। এক্সট্রুডারে কি ছিল, ডায়ামিটার আস্তে আস্তে বড় হচ্ছিল, কিন্তু এখানে ডায়ামিটারটা কনস্ট্যান্ট, আর মোটামুটি অনেকটা একই রকমই আর কি। তো একটুখানি পার্থক্য দেখো, দেখা যাচ্ছে যে স্ক্রুর শেষে এখানে কি আছে, একটা ভালভ আছে। এই ভালভটা কিন্তু এক্সট্রুডারে ছিল না। আর আরেকটা পার্থক্য হচ্ছে যে এখানে স্ক্রুর পরে কি আছে, একটা নজেল আছে, যেটা এক্সট্রুডারে ছিল না। মেনলি কি কাজ একই রকম করে। এখানে হপারের মধ্যে পলিমার থাকে, পলিমারটা ব্যারেলের মধ্যে এসে পড়ে। স্ক্রুটা যখন সামনের দিকে পাস, যেহেতু এখানে স্ক্রু আছে, স্পেস কম, এখানে কম্প্রেশন হচ্ছে। তারপরে কি যা যা ছিল, যে ময়েশ্চার গুলো বের হয়ে যাচ্ছে, এখানে ওয়েটিং জোন আছে ময়েশ্চার বের হয়ে যাওয়ার জন্য। এখানে কিন্তু ব্যারেল আছে,
পলিমারটা যখন কি এখানে এসে পড়বে, স্ক্রুটার সামনের দিকে যাবে, পলিমারটা আস্তে কি সামনের দিকে পাস হয়ে যাবে। এরপরে সামনে নজল আছে, নজলের মধ্যে দিয়ে কোথায় চলে যাবে, মোল্ডের ভিতরে। মোল্ডের যে শেপ, সেই শেপে একটা প্রোডাক্ট বা একটা বা মাল্টিপল প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সিস্টেমটা কি বোঝা গেছে মোটামুটি? স্যার ভালভের কাজটা কি এখানে? কিসের? আচ্ছা, ভালভের কাজ আমি একটু পরে বলছি, ভালভের কাজটা কি সেটা একটু বলছি আর কি। এখানেও কিন্তু কি মিক্সিং হচ্ছে, যেহেতু তোমার কি আছে, একটা স্ক্রু আছে। হ্যাঁ, তাহলে মিক্সিং এর সমস্যা চলে গেল। আবার এখানে ডায়ামিটার, যে টর্নেডো যেমন প্রেসার ড্রপ হচ্ছিল, এখানে কিন্তু প্রেসার ড্রপ হচ্ছে না, ওই সমস্যাগুলো কিন্তু এখানে চলে গেল। তাই একটা কথা বলি যে এক্সট্রুডারে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট তৈরি করা যায় না, পার্টিকুলার একটা টাইমে কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করে। কিন্তু এখানে যেহেতু মোল্ড ইউজ করা হচ্ছে, মোল্ড ক্যাভিটি কিন্তু কি একই সাথে অনেকগুলো মোল্ড ক্যাভিটি কিন্তু করা যায়, তো যার জন্য কি মাল্টিপল, একই সময় মাল্টিপল প্রোডাক্ট করতে গেলে আসলে ইনজেকশন মোল্ডিং ইউজ করতে হবে। তাহলে এই ভালভটার কাজকে আমি একটু পরে বলছি। তাহলে মেইন মেইন কিভাবে কাজ করে ইনজেকশন মোল্ডিং সেটা তো একটু বোঝা গেছে তো সবাই? জি স্যার। এরপর ও যে প্রশ্নটা করলো যে এক্সট্রুডার যে স্ক্রু ছিল, এখানে কিন্তু সেরকম স্ক্রু থাকে, শুধু একটুখানি পার্থক্য দেখো, যে ইনজেকশন মোল্ডে যে স্ক্রুটা থাকে, স্ক্রু শেষে একটা কি ব্যাক ফ্লো চেক ভালভ থাকে, এটা এক্সট্রুডারে ছিল না। এটা কখনো 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 ওপেন থাকে, কখনো কখনো ক্লোজ থাকে। তো কেউ কি বলতে পারবা যে কখন ওপেন হয় কখন ক্লোজ হয়? এই 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 চেক ভালভটার কাজ কি হতে পারে? নাম হচ্ছে কি ব্যাক ফ্লো চেক ভালভ, তাহলে কি কাজ হবে? ব্যাক ফ্লোটা প্রিভেন্ট করার কথা হতো এটা। হ্যাঁ, তাহলে তাহলে কাকে প্রিভেন্ট করবে? সামনে দিকে যে পলিমারটা যাবে, সেই পলিমারটা যেন পিছন দিকে ব্যাক না আসতে পারে, সেই জন্য এখানে একটা স্ক্রুর সাথে একটা এক্সট্রা ভালভ অ্যাড করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ভালভটার কাজ। হ্যাঁ, ভালভটা যখন ওপেন হবে তখন কি হবে, এখান দিয়ে পলিমারটা সামনে দিকে পাস করে যাবে, যখন এটা বন্ধ থাকবে তখন কি হবে, তখন আর কোনো পলিমার পিছন দিকে আসতে পারবে না। তাহলে যখন ফিট ফিট করা হবে তখন এটা খুলে যাবে, যখন ফিটিং শেষ হয়ে যাবে এবারটা বন্ধ হয়ে যাবে। চান একটু তোমরা বলো দেখি, সব পলিমারের জন্য কি এই ভালভটা থাকা দরকার আছে, নাকি কোনো কোনো পলিমারের জন্য না থাকাই ভালো? মানে এইটা সিস্টেমে আছে, যদি তুমি ইচ্ছে করো বা কে যদি ইচ্ছে করে এই ভালভটা সে অ্যাড নাও করতে পারে। এখন আমার কথা হচ্ছে ভালভটা থাকলে তো একদিকে ভালো, কারণ কি যে পলিমারটা সামনে পাস করে গেল সে যেন পিছনে আসতে পারবে না, অবশ্যই থাকলে একদিকে ভালো। কিন্তু কোনো কোনো পলিমারের জন্য এটা না থাকাই ভালো। বলো দেখি কার জন্য, কোন ধরনের পলিমারের জন্য? কি বলো কেউ? থার্মোপ্লাস্টিক। হ্যাঁ, থার্মোপ্লাস্টিক। আমার প্লাস্টিক না, যেগুলোতে হিট সেন্সিটিভ। হিট সেন্সিটিভ পলিমারের সমস্যা কি? সে যদি ক্লগ হয়ে যায়, আটকে থাকে বা বেশি সময় ধরে থাকে, তাহলে কি হতে পারে, তার টেম্পারেচার কম বেশি হলে প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে। তো যার জন্য যেগুলো হিট সেন্সিটিভ পলিমার, যেমন একটা আমি বলছিলাম যে পিভিসি, এই টাইপের পলিমারের জন্য কি হবে, এই চেক ভালভটা না থাকাই বেটার। কারণ যদি যদি চেক ভালভ থাকে কি হবে, প্রথমত কোনো জায়গায় সে ক্লট হয়ে যেতে পারে, বাধা পড়তে পারে। তাহলে যেগুলো তোমার হিট সেন্সিটিভ পলিমার, সেসবের জন্য এই চেক ভালভটা না থাকাই বেটার। আর তাছাড়া অন্য যে কোনো পলিমারের জন্য কিন্তু থাকলে ভালো, কারণ কি যে পলিমারের সামনে পাস হয়ে গেল, এই ভালভটা থাকলে কি সে আর পিছন দিকে কখনো ব্যাক করার কোনো কোনো কি সুযোগ নাই। তাহলে যেগুলো তোমার হিট সেন্সিটিভ পলিমার, সেগুলোর ক্ষেত্রে এই চেক ভালভটা না থাকাই বেটার আর কি। আচ্ছা, এরপরে যে ব্যারেল হিটার, এগুলা এখানে যে ব্যারেল হিটার গুলো যে এক্সট্রুডারে ছিল সেরকমই, এখানে কোনো পার্থক্য খুব বেশি নাই। হিটারও আছে ছিল ওখানে, এখানে ব্যারেল আছে, এক্সট্রুডারে কিন্তু ব্যারেল ছিল একই রকমই। এখানেও ভেন্টিং, যে এক্সট্রুডারে ভেন্টিং জোন ছিল, এখানে কিন্তু ভেন্টিং জোন আছে। আচ্ছা, এরপরে আরেকটা এক্সট্রা যে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা হচ্ছে নজেল, যেটা এক্সট্রুডারে ছিল না, কিন্তু ইনজেকশন মোল্ডিং এ নজেল অ্যাড করে। নজেলটা কোথায় থাকে, স্ক্রু শেষ হয়ে যাওয়ার পরে ব্যাক ফ্লো চেক ভালভ পার হয়ে আসলো, এরপর একটা নজেল, নজেলটা পাস করে গেলে পরে হচ্ছে ডাই না সরি কি, পরে হচ্ছে মোল্ড। এখন নজেলের কাজ কি হতে পারে, কি বলতে পারবা? নেক্সট নজেল ছিল না, এখানে নজেল অ্যাড করেছে, নজেলটার ফাংশন কি হতে পারে? নজেলে ফ্রিকশন হচ্ছে, নজেল যখন পাস করবে এখানে যেহেতু ফ্রিকশন হবে পলিমারটা, সেক্ষেত্রে কিছু হিট ডেভেলপ করে। এখন এক্সট্রা হিট অ্যাপ্লাই করলে কি কোনো সুবিধা হয় পলিমারের? স্যার ফ্লোয়েবিলিটিটা কি বাড়াইতে যাচ্ছে মোল্ডে? পারে, বা তোমার যদি কোনো আনমল্টেড ম্যাটেরিয়াল থাকে সেগুলো এখানে মোল্টেন, মানে যদি না গলে থাকে আগে, তাহলে এখানে এসে গলার সুযোগ থাকছে। তো এইসব কারণেই এখানে একটা আরেকটা একটা নজেল অ্যাড করছে ইনজেকশন মোল্ডিং এ আর কি। নজেল গুলো আবার দেখো তিন ধরনের হতে পারে, যে কোনো এক ধরনের হতে পারে, ওপেন নজেল হতে পারে, আর একটা হচ্ছে যে এক্সটার্নাল শাটঅফ, মানে কোনো বাইরের কোনো কিছুর মাধ্যমে এটাকে বন্ধ করে খুলে, আর একটা হচ্ছে নিডল শাটঅফ, এই ভিতরে নিডল থাকে, নিডলের মাধ্যমে এটা বন্ধ হয় ক্লোজ হয়।
যেটা ওপেন নজল সেটা মানে কখনোই বন্ধ হয় না, সবসময় খোলাই থাকে। এই 3 ধরনের মধ্যে যে কোনো এক ধরনের নজল ইউজ করা হয়। তো এবার বলো দেখি যে ওপেন নজলটা কার জন্য, কোন ধরনের পলিমারের জন্য থাকলে ভালো? ওপেন মানে কি, নজলটা সবসময় খোলা, যে পলিমারটা জাস্ট আসতেছে জাস্ট পাস করে চলে যাচ্ছে। হিট সেনসিটিভ। হিট সেনসিটিভ পলিমারের ক্ষেত্রে হিট ওপেন নজল ইউজ করতে হবে, কারণ কি তারা ক্লক যেন ক্লক না করে সরাসরি পাস হয়ে যায়। কিন্তু বাকি পলিমার গুলোর জন্য কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করাই বেটার আর কি। আরেকটা প্রবলেম আছে, যেগুলো মনে করো যে পরিমাণে ফ্লুইডিটি বেশি, তাদের জন্য কি ওপেন নজল ইউজ করা যাবে? যেসব পরিমাণ ফ্লুইড বেশি তারা কি খুব তাড়াতাড়ি পাস করে চলে যাবে, যদি ওপেন নজল ইউজ করা হয় তাহলে কি খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে, লিক হওয়ার সম্ভাবনাও আছে। কাজে ওপেন নজলটা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো হবে কি হিট সেন্সিটিভ পলিমারের জন্য। আর অবশ্যই যদি পলিমারের ফ্লুইডিটি বেশি থাকে ওপেন নজল ইউজ করাই যাবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হয় বি বা সি যে কোনো একটা ইউজ করতে হবে। নজল থেকে চলে গেল কোথায়, মোল্ডে, এই তো। স্যার নজলের কাজটা আরেকবার বলবেন, ফ্লুইডিটি। নজলের কাজ হচ্ছে নজলের ভিতরে যখন যাবে তখন নজলের সারফেসের সাথে পলিমারটা ফ্রিকশন হবে। ফ্রিকশন হওয়ার ফলে দেখা যায় কি সেখানে আগে তো একটু মোল্টের অবস্থায় আসলোই, কিন্তু এখানে আরেকটু হিট জেনারেট করবে, যার ফলে দেখা যাবে কি যে যদি এখনো কোনো আনমেল্টেড পলিমার থাকে, শক্ত হয়ে থাকে, সেগুলো কিন্তু মেল্ট হয়ে যাওয়ার সুযোগ থাকছে আর কি। জি স্যার। একটা এক্সট্রা নজল এখানে ইউজ করতেছে, মানে মেল্টিংটা ভালো হচ্ছে আর কি। আচ্ছা, স্যার নজেলের ব্যাপার মানে শেষের দিকে যে বললেন স্যার, ওটা কি আরেকবার একটু রিপিট করতে পারবেন? কোনটা মানে কি 3 ধরনের নজলের মধ্যে? মানে স্যার ওই যে মানে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যেটা। 3 ধরনের নজল আছে, এই যে ওপেন নজল, শাট আপ, আর দুটো হচ্ছে কি ওপেন নজল মানে সবসময় খোলাই আছে, আর বাকি দুটো নজল হচ্ছে কখনো বন্ধ হচ্ছে কখনো সে খুলছে। এখন যেগুলো হচ্ছে হিট সেনসিটিভ পলিমার সেগুলো তো কি মানে যদি বাধা পায় পথে তাহলে কি হতে পারে, তার প্রপার্টি চেঞ্জ হয়ে যেতে পারে টেম্পারেচার কম বেশি হওয়ার জন্য। সেই সব পলিমারের জন্য অবশ্যই ওপেন নজল ইউজ করতে হবে। আরেকটা বললাম যে যেগুলা পলিমার ফ্লুইড বেশি, মানে কি ফ্লুইডিটি অনেক বেশি, খুব তাড়াতাড়ি পাস করে, সেগুলোর জন্য ওপেন নজল অবশ্যই ইউজ করা যাবে না। কারণ কি এত বেশি ফ্লুইড যে তাকে একটু বাধা দিয়ে পাস করাই বেটার। সেক্ষেত্রে তোমাকে হয় বি বা সি ইউজ করতে হবে, এটা বললাম আর কি। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে নজেলের পরে আছে কি মোল্ড, এই তো। এখন তোমরা কি মানে মোল্ডিং ইয়ে কি শুরু করেছো, তোমাদের কাস্টিং এর ইয়ে কি করে এসছো, আগে কাস্টিং তো পড়ে এসছো বোধহয়। জি জি স্যার, স্যার, কতটা আমরা লাস্ট টার্মে খুব ভালো করে জানো। আচ্ছা, এখন ইনজেকশন মোল্ডিং এ যে মোল্ডটা গুলো ইউজ করা হয় মেইনলি 2 পার্ট মোল্ড থাকে। হ্যাঁ, তো 2 পার্ট মোল্ড হলে কি করতে হয়, কি ক্ল্যাম্পিং করে রাখতে হয় না? তো এখানেও ক্ল্যাম্পিং থাকবে, ক্ল্যাম্পিং সিস্টেম হাইড্রোলিক হবে নাহলে মেকানিক্যাল হবে আর কি। কি হবে ক্ল্যাম্প, কি ক্ল্যাম্প করে থাকবে, মোল্ড গুলো আর কি। মোল্ড গুলো 2 পার্ট মোল্ড হয়, অবশ্যই মোল্ড গুলো কি করতে হবে, ক্ল্যাম্প করে রাখতে হবে। তো মোল্ড ক্ল্যাম্পিং এর জন্য এটা হাইড্রোলিক সিস্টেমও আছে, কখনো কখনো মেকানিক্যাল সিস্টেমও আছে। আচ্ছা, মোল্ড তাহলে কি 2 পার্ট মোল্ড থাকবে, মোল্ডটা খুব ভালো করে টাইট করে লাগিয়ে রাখতে হবে। আর সারফেস গুলো কেমন হতে হবে মোল্ডের, তুমি যেখানে দুটা মোল্ডের সে মিলবে সেই সারফেসটা কেমন হওয়া লাগে বলো দেখি। যেহেতু 2 পার্ট মোল্ড তাই তো, এখন যদি যেখানে ওরা মিলছে টু পার্টটা সেখানে যদি কোনো লিক থাকে তাহলে কি হতে পারে, লিকেজ হতে পারে। যার জন্য যখন তুমি 2 পার্ট মোল্ড বানাবা অবশ্যই ডিজাইনটা খুব ভালো করে করতে হবে এবং ক্ল্যাম্পিং সিস্টেমটা খুব ভালো হতে হবে, নাহলে কিন্তু কি হবে মাঝখানে যদি কোনো ফাঁকা টাকা থাকে সেখান দিয়ে কি পলিমার বের হয়ে লিক করতে পারে। আচ্ছা, মোল্ডে তোমার যেহেতু মোল্ড পরে আসছো, মোল্ডের মধ্যে কি থাকে, কি থাকে মোল্ডের আগে, কি তুমি যে পোর করছো লিকুইড মেটাল বা লিকুইড পলিমারকে পোর করবা, মোল্ডে কি থাকে, স্ক্রু, রানার, গেট, এগুলো পড়ছো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, বলো দেখি স্ক্রুর কাজ কি। ইংলিশ মোল্ডিং এর তোমার যে মোল্ডটা আছে দেখো অনেক জটিল, এটা জাস্ট তোমাকে দেখানো হচ্ছে, এটা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই আর কি। হ্যাঁ, ইংলিশ মোল্ডিং যে মোল্ড গুলো আছে এখানে কি এটা কি 2 পার্ট, মানে এখানে কি মাল্টি ক্যাভিটি মোল্ড না, দেখো এখানে একটা মোল্ড আছে, এখানে একটা মোল্ড আছে। আচ্ছা বলো, মোল্ডের আগে এখানেও স্ক্রু থাকে, রানার থাকে, গেট থাকে। হ্যাঁ, তো এখন স্ক্রুর কাজ কি? পোর করার পর প্রথমে মানে স্ক্রুতেই যাবে, তারপর ফিটিং জাস্ট ফিট করবে সেটা না, জাস্ট ফিট করে দেবে আর কি। তুমি যে লিকুইড মেটাল বা লিকুইড পলিমারকে তুমি তোমার
নজল থেকে আসবে, সেটা প্রথমে স্প্রো দিয়ে চলে যাবে হচ্ছে রানারে, তাই তো? জি স্যার। রানারের কাজ কি? স্যার রানার থেকে আহ, হচ্ছে গেটে যাবে আর কি। এটা যাবে। রানারে স্যার তাহলে ডাইরেকশন চেঞ্জ। রানারের কাজ তাহলে কি বলো? এটা ঠিক আছে, সে পাস করে দিল, আর কেউ কোনো কাজ আছে রানারের? স্যার ভেলোসিটিটা কন্ট্রোল করতে পারে যেহেতু এখানে একটা কার্ভ আছে। হ্যাঁ, আচ্ছা, এখন রানারটার ডাইমেনশন কেমন হয়, এটা ক্রস সেকশন এরিয়া কেমন হলে ভালো? স্যার এটা তো সিস্টেমের উপর, ক্রস সেকশন এরিয়া স্যার ইউজুয়ালি রেক্টেঙ্গেল নেওয়া হয়। হয়, কিন্তু এটা কি মানে খুব ক্রস সেকশন কি খুব বেশি হলে ভালো না কম হলে ভালো? স্যার এটা তো আনপ্রেশারাইজড আর প্রেশারাইজড সিস্টেমের উপর। আচ্ছা, সারফেস এরিয়া কেমন হওয়া দরকার? সারফেস এরিয়া বেশি হলে কি হবে, সে সেখানেই কি তাড়াতাড়ি হিট 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 পাস করে দিয়ে কি সেই ঠান্ডা হয়ে যাবে আগে আগে। তাহলে ক্রস সেকশন এরিয়া সারফেস এরিয়াটা আসলে খুব বেশি না হয় ভালো, কিন্তু ক্রস সেকশন এরিয়াটা কি খুব বেশি হলেও আসলে সমস্যা, মানে খুব কম হলে কি হবে, সে ফিট করতে পারবে না। আর যদি খুব বেশি হয় তাহলে কোনো সমস্যা হবে ক্রস সেকশন? তখন জি স্যার স্যার, এয়ার টার্বুলেন্স হবে, এই সব প্রচুর টার্বুলেন্স। টার্বুলেন্সের জন্য বেশি জায়গা পাবে স্যার। হ্যাঁ, তাহলে টার্বুলেন্স হওয়া কি ভালো না খারাপ? স্যার অবশ্যই স্যার, খারাপ স্যার। হ্যাঁ, তাহলে তাহলে তোমার রানারের ক্রস সেকশন আসলে কি খুব বেশি হওয়া যাবে না, কমও হওয়া যাবে না। আর সারফেস এরিয়া অবশ্যই বেশি হলে একটু প্রবলেম, কারণ কি লিকুইড পলিমারটা আসবে, সারফেস এরিয়া বেশি হলে কি সেখানেই সে ঠান্ডা হয়ে যাবে, সেখানেই ফ্রাইড হয়ে যাবে, সে কিন্তু সামনে পাস করতে পারবে না। রানারের ডাইমেনশন ক্রস সেকশন এরিয়াটা তাহলে কি মডারেট হয় হলেই ভালো, আর সারফেস এরিয়াটা যতটুকু কম রাখা যায় ততই ভালো হবে। আচ্ছা, রানারের পরে আছে গেট, গেটের কাজ কি? স্যার মোল ক্যাভিটিতে স্যার দিয়ে দেওয়া স্যার কে আর কি, হ্যাঁ, ম্যাট পাস করে দাও, লিকুইড। পাস করে দাও। তাহলে যদি মাল্টি ক্যাভিটি মোল্ড হয় তাহলে কি প্রত্যেকটা ক্যাভিটির জন্য কি একটা করে গেট থাকবে, তাই তো? জি স্যার। আর কোনো কাজ আছে গেটের? স্যার গেটের আরেকটা কাজ স্যার, মানে যদি খুব বেশি ভ্যালোসিটি আসে স্যার, ওইটাকে যেন মানে কন্ট্রোলের মোল ক্যাভিটিটা যেন ডিস্ট্রয় না হয়ে যায়, মানে স্যার সেটাও ব্যবস্থা করে স্যার এটা করলো। গেট। আচ্ছা, এখন তুমি তুমি তোমার মনে করো কাস্টিং হয়ে গেল, এই ক্ষেত্রে তোমার ফর্মিং মানে তুমি তোমার প্রোডাক্টটা তৈরি হয়ে গেল, তুমি কাটতে হয় কোন জায়গা থেকে? প্রোডাক্টটা বের করে আসতে হয়, আসে সাধারণত কোন জায়গা থেকে? গেট থেকে কাটে, রানো থেকে কাটে, স্ক্রু থেকে কাটে? তুমি তোমার মোল্ড ক্যাভিটি ফিল আপ হয়ে গেল, তোমার মোল্ডিং হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল, প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। তুমি যে প্রোডাক্টটাকে কেটে নিবা, এটা কোন জায়গা থেকে কাটে সাধারণত? গেট থেকেই কাটে। হ্যাঁ, তাহলে কারণ কি তাহলে 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 কি স্ক্রু আর রানার কি নষ্ট হচ্ছে না, নাকি সে নষ্ট হয়ে যায়? স্ক্রু আর রানার তো স্যার মানে হ্যাঁ, এটা স্যার আমাদের কাজে আর লাগতেছে না। জি স্যার। লাগতেছে না? তাহলে তাহলে ইকোনমিক হবে কিভাবে তাহলে? এই পুরোটাই যদি ফেলে দিচ্ছ, তাহলে তো একটা লস হয়ে যাচ্ছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এই পলিমার পরিস্থিতি যেটা বলতেছে যে কোনো কোনো ক্ষেত্রে, আমি আজকে বলবো না, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তোমার স্ক্রু রানারটাকে ফেলে দিতে হয় না, কোনো কোনো ক্ষেত্রে এগুলোকে আবার 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 ইউজ করা যায়। কিভাবে করা যায় সেটা আমি আজকে বলতেছি না, এর পরের দিন বলবো, কিন্তু তোমরা আমার মানে তোমরা যেটা জানো যে এটাকে ফেলে দিতে হয়, তাই না? দায়িত্ব এটা কি আবার ইউজ করা যায়? জি স্যার, সব মেটালের ক্ষেত্রে সব মেল করে আবার করা যায় বের স্যার। করে আবার ইউজ করা যাবে, সেক্ষেত্রে এই জন্যই বলতেছি, তার সেক্ষেত্রে এটা ইকোনমিক মানে সমস্যা হবে না। পলিমারের ক্ষেত্রে, পলিমার প্রসেসিং এর ক্ষেত্রে এই যে স্ক্রু রানার আছে, স্পেশাল কিছু সিস্টেম আছে, সেগুলো করে কিন্তু এগুলো কিন্তু আবার ইউজ করা যায় আর কি, যে আমি এর পরে ক্লাসে বলবো। তাহলে তাহলে গেটের কাজ কি হলো, একটা হচ্ছে সে তোমার এই পলিমারটাকে পাস করে দিবে, তারপরে কি যখন প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে তখন কি গেট থেকেই ওটাকে প্রোডাক্ট গেটে বাইরে বের করে নিয়ে আসবে আর কি। গেটের ডাইমেনশন কি একই থাকে যদি মাল্টি ক্যাভিটি গেট হয়? বলো দেখি। না স্যার, হ্যাঁ, মানে তাহলে কি স্যার হবে, ওই যে তাহলে যেগুলো দূরে হবে সেগুলো কেমন, যেগুলো কাছে হবে সেগুলো কেমন? স্যার আমরা যেই মোল ক্যাভিটিতে যেই শেপটা রাখি স্যার, ওইটা থেকে একটু ছোট হয়ে যাবে, মানে অনেক। সেটা থেকে ছোট না, আমি যেটা বলতেছি ধর মনে করো মাল্টি ক্যাভিটি বললো, অনেকগুলা অনেকগুলা ক্যাভিটি আছে, এখন গেটের ডাইমেনশন কি সবগুলা ক্যাভিটির জন্য একই হবে? বুঝতে পারছো? মনে করো মাঝখান দিয়ে স্ক্রু রানার থেকে আসলো, এসে কি তোমার চারটা গেট আছে, কোনো কোনো গেট রানার থেকে দূরে, কোনো কোনো গেট হচ্ছে রানার থেকে কাছে, তাহলে এবার কি সবগুলা গেটের ডাইমেনশন কি একই হবে? না স্যার। তাহলে কোনগুলা ছোট হবে, কোনগুলা বড় হবে? স্যার যেগুলা রানার থেকে একটু মানে দূরে স্যার, সেগুলোতে যেহেতু ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট রাখতে হবে, না হলে স্যার পৌঁছাইতে পারবে না। সেজন্য স্যার হ্যাঁ, ওগুলা যদি আমরা ছোট দেই তাহলে স্যার ভ্যালোসিটিটা বেশি পাবে, যেন ইয়ার মধ্যে মোল ক্যাভিটিতে পৌঁছাইতে পারে।
আর যেগুলো কাছে সেগুলো কি, সেগুলো একটু বেশি রাখতে হবে। জি স্যার, এরকম। ঠিক আছে, এরপরে দেখো যে ইনজেকশন মোল্ডিং এ যে গেট গুলো ইউজ করতেছে, গেট গুলো আবার 3 ধরনের আছে। একটাকে বলতেছে স্ক্রু গেট, একটাকে বলছে পিন গেট, একটাকে বলছে সাইড গেট। তোমরা কোন ধরনের গেট দেখছো আগে বলো দেখি 3টার মধ্যে? জেনারেলি কোন গেটটা বেশি ইউজ হয়? এগুলো কি নাম শুনছো, পিন গেট বা স্ক্রু গেট? আমরা তো স্যার বটম পোরিং করতাম, তো তখন হচ্ছে বটম পোরিং করতে আর সাইড পোরিং সাইড করতে? গেট সাইড গেট ইউজ করতাম। হ্যাঁ সাইড পোরিং করতে। তাহলে দেখো যে জেনারেলি কিন্তু এরকম সি নাম্বারের মতো করতে হয় আর কি। তাহলে এইটাই মেইনলি কমন, মানে মেটালের ক্ষেত্রে তো সাইড গেট ইউজ করে, পলিমারের ক্ষেত্রেও এই বেশিরভাগ ক্ষেত্রে এরকম সাইড গেটই থাকে। কিন্তু পিন গেটে একটা সুবিধা কি, পিন গেটে যেটা হয়, পিন গেটে তোমার ফ্রিকশন সরি শিয়ার ফোর্স বেশি কাজ করে যদি পিন গেট হয়, বুঝতে পারছো? তাহলে যেগুলা পলিমার একটু ভিসকাস বেশি সেগুলোর জন্য যদি পিন গেট ইউজ করা হয়, তাহলে কি যেহেতু এখানে শিয়ার ফোর্স বেশি কাজ করে সেজন্য এই মোল্ড ফিলিং এর সুবিধা হয়। যার জন্য যদি তোমার পলিমারটা ইয়ে হয়, ভিসকাস পলিমার হয়, সেক্ষেত্রে পিন গেট ইউজ করলে বেটার আর কি। আর এমনি নর্মালি এরকম না হলে সাইড গেট ইউজ করাই ভালো। আর স্ক্রু গেট যেটা বলতেছে, স্ক্রু গেটে যদি একটা সিঙ্গেল ক্যাভিটি থাকে তাহলে স্ক্রু গেট ইউজ করতে বলতেছে। যেখানে ক্যাভিটি একটা থাকবে সেখানে স্ক্রু গেট ইউজ করা যাবে, আর না থাকলে জেনারেলি সাইড গেট ইউজ করাই বেটার। কিন্তু যদি তোমার পলিমারটা একটু ভিসকাস বেশি হয় তাহলে তুমি পিন গেট ইউজ করতে পারবা, এইটাই বলছে এখানে আর কি। স্যার পিন গেট কখন ইউজ করব? পিন গেট হচ্ছে, পিন গেটে শেয়ার ফোর্স, শেয়ার কম্পোনেন্ট বা শেয়ার ফোর্স বেশি ভালো কাজ করে, বেশি কাজ করে। যার জন্য যেগুলো পলিমার ভিসকাস, যারা সহজে মুভ করবে না তাদের ক্ষেত্রে পিন গেট ইউজ করতে হবে। যেগুলো পলিমার ভিসকসিটি বেশি সেসব ক্ষেত্রে পিন গেট ইউজ করা বেটার। আর যদি সিঙ্গেল ক্যাভিটি মোল্ড থাকে সেক্ষেত্রে স্ক্রু গেট ইউজ করা যাবে। আর তাছাড়া অন্য কোনো শর্ত না থাকলে জেনারেলি সাইড গেট যেগুলো সেগুলাই বেশি ব্যবহার হয় আর কি। জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। মোল্ডে ভেন্টিং থাকবে, অবশ্যই থাকবে, তাই তো? মোল্ডে ভেন্টিং কেন থাকে বলো দেখি? ভেন্টিং জোন বা ভেন্টিং পয়েন্ট কেন থাকবে মোল্ডে, কি দরকার? স্যার হাই স্যার যেগুলো টেম্পারেচার। গ্যাস ঢুকে গেল স্মল ক্যাভিটির মধ্যে, ওগুলো তো বের হওয়ার জন্য রাস্তা লাগবে। হ্যাঁ, ব্যবহার না হতো, এটা একটা জিনিস। একটা হচ্ছে তোমার তো টেম্পারেচার কি কমানো বাড়ানো দরকার হয় মোল্ডের। অনেক সময় দেখা যায় কি যে তোমার ইনজেকশন মোল্ডিং এ তোমার যে মোল্ড গুলো থাকে সেগুলোর মধ্যে ক্যাভিটি বা যে ভেন্টিং জোন থাকে, একটা কারণ ও যেটা বললো যদি কোনো ময়েশ্চার থাকে, এয়ার থাকে, সেগুলো বের হয়ে যাবে। আর একটা হচ্ছে অনেক সময় টেম্পারেচার কন্ট্রোল করতে হয় মোল্ডে, তখন কি করে চারপাশ থেকে ওই ভেন্টিং জোন গুলোর মাধ্যমে চারপাশে কি ওয়াটার ফ্লো করতে থাকে, যার মাধ্যমে কি টেম্পারেচার কন্ট্রোল করা যায় মোল্ডের আর কি। এখন টেম্পারেচার কি বেশি থাকলে ভালো মোল্ডে, না কম থাকলে ভালো, কি মনে হয় বলো? মোল্ডের টেম্পারেচার কি বেশি থাকলে সুবিধা নাকি মোল্ডের টেম্পারেচার কম থাকলে সুবিধা? স্যার দুইটাই মানে সমস্যা বেশি করে। থাকলে কম থাকলে কি সমস্যা? স্যার তাড়াতাড়ি কুল হয়ে যাবে। হ্যাঁ, তাতে গুলো হয়ে যাবে, তাহলে দেখা যাবে কি মানে তোমার ফিলিং শেষ না হতেই একটা পার্ট সলিড হয়ে যাবে, এটা করা যাবে না। আবার খুব বেশি থাকলে কি সমস্যা? স্যার এটা লস আমাদের জন্য, বেশি খুব হ্যাঁ, হিট একটা কথা হচ্ছে তোমাকে মেনটেন করতে হবে। একটা হচ্ছে তোমার তখন কি হবে, তোমার যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে কিন্তু ওই যে তোমার সিঙ্ক হয় বা তোমার ফাস্টিং টেস্টিং এসব বেশি হয় আর কি। মানে বেশি সময় ধরে লিকুইড থাকবে, দেরি করে সলিড হবে, সেখানে ফ্ল্যাশিং বা তোমার কি ফ্লিটিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার জন্য টেম্পারেচার আসলে খুব বেশিও রাখা যায় না, আবার খুব কমও রাখা যায় না। তো এই মোল্ড টেম্পারেচার কন্ট্রোল করার জন্য কি করে, যে ভেন্টিং জোন থাকে বা কোনো হোল থাকে যেগুলোর মধ্যে কি চারপাশ থেকে ওয়াটার পাস করে ওই টেম্পারেচার কন্ট্রোল করা হয়। হ্যাঁ, তাহলে মোটামুটি আজকে এইটুকুই বললাম আর কি। তোমার তাহলে ইনজেকশন মোল্ডিং কিভাবে কাজ করে, মানে কি কি থাকে, মোল্ড গুলা কেমন হয়, এগুলো একটু জানলে আর কি। দেখেন মোল্ড অনেক ধরনের মোল্ড ইউজ করা যায়। এই মোল্ড যে ডিফারেন্ট মোল্ড তাহলে কিন্তু তোমার প্রোডাক্ট ডিফারেন্ট হয়ে যাবে, স্টুডেন্ট যেরকম ছিল আর কি। সেগুলো আমি আজকে বলতেছি না, পরে বলবো আর কি। আজকে এই পর্যন্তই বলে, এইটুকু যেটুকু বললাম, এখানে কোনো কোশ্চেন থাকলে করো। স্যার আপনি বললেন না যে স্যার বারবার হচ্ছে মেল করা যাবে স্ক্রু আর গেট সেটা আমি আজ এর পরের দিন বলবো, যে আমি আজকে আর বলতেছি না, তোমাদের পরে আছে, পরে ক্লাস আমি বলবো আর কি কিভাবে তোমার রানারটাকে বলো। তাহলে কি স্যার আমরা প্লাস্টিক শুধু হচ্ছে মানে করতে পারবো না, মানে থার্মোসেটিং করলে তো আবার মানে করা যাবে না, তাহলে কি আমরা শুধুমাত্র এই ক্ষেত্রে প্লাস্টিক ইউজ করবো মানে? এখন অন্যদের কি মতামত? ও যেটা বলতেছে থার্মোসেট ইউজ করা যাবে না, থার্মোসেট কেন যাবে না বলো? স্যার বারবার তো মেল করা যাবে না থার্মোসেটিং এ।
হ্যাঁ, তুমি থার্মোসেট তা তো অবশ্যই, তুমি থার্মোসেট তুমি তুমি যেটা আছে সেটা করা যাবে না। তুমি যদি থার্মোসেট প্রসেস করো তাহলে তোমার রানার ইয়ে অবশ্যই একবারই শেষ, এটা ঠিক আছে। থার্মোপ্লাস্টিকের জন্য করা যাবে, এটা ঠিক আছে। সেক্ষেত্রে তোমার তাহলে ওই যে তুমি যে স্ক্রু বা রানার ইউজ করবা সেগুলো তোমার লস হবে আর কি। আচ্ছা, আরেকটু পার্থক্য আছে, সেটা আমি আজকে বলবো না, পরে এক সময় বলবো। তোমার মনে করো মোল্ড জেনারেলি কি হয়, আসলে মোল্ডটা কি জেনারেলি কি হট থাকে না নাকি কোল্ড থাকে বলো দেখি? স্যার হটই তো থাকে। বলো, চিন্তা করে বলো। মানে ভিতরের থেকে বাইরে হট, মানে ভিতর মানে কি তোমার ইনজেকশন মোল্ডিং এর ভিতরে টেম্পারেচার বেশি থাকবে নাকি মোল্ডের বেশি থাকবে? মানে ভিতরে মানে বলতেছি যেখানে তোমার মেইন ব্যারেল, হ্যাঁ সেখানে তো কি টেম্পারেচার বেশি থাকবে, নাকি যেখানে মোল্ড থাকবে মোল্ডে বেশি থাকবে? জেনারেলি কি বাইরে এসে কি ঠান্ডা হবে না? জি স্যার। তাহলে অবশ্যই কি ভিতরে থেকে বাইরে, ভিতরে মানে তোমার ব্যারেলের ভিতরে টেম্পারেচার একটু বেশি থাকবে, মোল্ডে কম থাকবে। জি স্যার। তো কিন্তু থার্মোস্টেট যেগুলো সেগুলো কেমন, সেগুলো তো কিওর হবে। কিওর হতে গেলে টেম্পারেচার বেশি দিলে তাড়াতাড়ি কিওর হয়, এটা আমি কি তোমাদের মানে বলি নাই, বা তোমরা জানো কিনা বলো। থার্মোস্টেট তো কিওর হবে, তাহলে সময় দিলে সেটা সেট হবে। এখন জি টেম্পারেচার বেশি দিলে কিউরিং তাড়াতাড়ি হয় না টেম্পারেচার কম থাকলে কিউরিং তাড়াতাড়ি হয়? এটা কি কারো জানা আছে? থার্মোস্টেটের ক্ষেত্রে কিউরিং হয়। হ্যাঁ, কিউরিং হয় মানে কি, তুমি সবগুলো মিক্স করে দিলা, হার্ডেনার দিলা, যা দিলা, সময় দিলে আস্তে আস্তে কি সেই সলিড হয়ে যায়, এটাকে বলে কিউরিং আর কি। এখন এখন টেম্পারেচার বাড়ালে কি কিউরিং রেটটা বাড়ে? এটা কি কারো জানা আছে? স্যার কিউরিংটা কি কিউরিং করা হয় মানে ক্রস লিঙ্ক গুলো বাড়ানোর জন্য, তাই না? হ্যাঁ, বাড়ানোর জন্য এবং তাড়াতাড়ি যদি কিউ করতে, এটা কিন্তু থার্মোস্টেটের ক্ষেত্রে, থার্মোপ্লাস্টিক কিন্তু না। থার্মোস্টেটের ক্ষেত্রে কিউরিং মানে হচ্ছে তুমি তো প্রথমে মিক্স করলা বা যা করলা, পলিমারাইজেশন করলা, এটা আমি বলি, এটা আমি বলতে ভুলে গেছিলাম, পলিমারাইজেশন বলবো পরে। কিন্তু কিউরিং মানে হচ্ছে তুমি এরপরে সময় দিলে সে আস্তে আস্তে তার সে যে সেট হয়ে যাবে, একবার সেট হয়ে যাবে, এটাকে কিউরিং বলে। এখন তুমি টেম্পারেচার যদি বেশি দাও তাহলে কিউরিং তাড়াতাড়ি হয়, প্রোডাক্টটা তাড়াতাড়ি তৈরি হবে বা সে তাড়াতাড়ি সেটেল হবে আর কি। এই জন্য যদি তুমি থার্মোস্টেট ইউজ করতে চাও, ইনজেকশন মোল্ডিং করতে চাও, সেক্ষেত্রে দেখা যায় কি মোল্ডের টেম্পারেচারটা বেশি রাখতে হয়, তাহলে তাড়াতাড়ি কিউরিং হয়। থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে কি হবে বলো, এবার বলো দেখি। এখানে কি ঠান্ডা হলে ভালো না তাড়াতাড়ি ঠান্ডা হলে কি হবে, যত কম টেম্পারেচার কম রাখবা কি হবে, তাড়াতাড়ি সলিডিফাই হবে থার্মোপ্লাস্টিকের ক্ষেত্রে। আর থার্মোস্টেটের ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার বেশি রাখলে কি কিউরিং তাড়াতাড়ি হবে। এই দুটো একটু পার্থক্য আছে। তুমি যদি থার্মোসেট প্রসেস করতে চাও বা থার্মোপ্লাস্টিক প্রসেস করতে চাও তাহলে তোমার একটু সিস্টেমে পার্থক্য করতে হবে আর কি। আচ্ছা বলো, কেউ কি জানি জিজ্ঞেস করতে যাচ্ছিল? আচ্ছা, এরপরে যদি ডিফারেন্ট যে মোল্ড আছে সেগুলো আমি আজকে বলতেছি না, এটা আমি এর পরের দিন বলবো আর কি। যেটুকু বললাম এটুকুর মধ্যে কিছু জিজ্ঞেস করা থাকলে করো। স্যার আমরা হচ্ছে এক্সট্রুডে হচ্ছে ফিল্টার ইউজ করছিলাম, এখানে কি ফিল্টার ইউজ করা হয়? এখানে ফিল্টার নাই, না এখানে এই সিস্টেমে ফিল্টার নেই। এখানে ফিল্টার নাই কিন্তু এখানে তোমার নজেল আছে আর কি। এখানে ফিল্টার নাই। আবার এখানে ব্যাকফ্লো চেক ভালভ আছে, যেটা তোমার ইয়েতে ছিল না, এক্সট্রুডারে ছিল না আর কি। আর এক্সট্রুডারে যেহেতু ডাই ইউজ করছে, জেনারেলি ডাইটা সিঙ্গেল ক্যাভিটি হয়। হ্যাঁ, যেহেতু তুমি যদি মাল্টিপল প্রোডাক্ট তৈরি করতে চাও তাহলে এক্সট্রুডার ইউজ না করাই বেটার, সেটাতে ইনজেকশন মোল্ডিং ইউজ করতে হবে যদি একই সময় তুমি মাল্টিপল প্রোডাক্ট তৈরি করতে চাও। আর একটু কমপ্লেক্স শেপ গুলো যদি করতে চাও তাহলে ইনজেকশন মোল্ডিং বেটার। তাহলে আমি এরপরে ক্লাসে যে এগুলা কিন্তু পড়তে হবে না, যে মোল টেম্পারেচারের পরে যে এক্সাম্পল 4.5 এইসব কিন্তু নাই, এগুলা কিন্তু রেকর্ডিং এগুলা পড়তে হবে না। এরপরে আমি আমার যেখান থেকে শুরু করবো মাল্টি লেয়ার মোল্ড, এখান থেকে আমি এর পরের দিন এখান থেকে শুরু করবো। তো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আরেক বলো, কিছু জিজ্ঞেস করার থাকলে করো, নাহলে আমি স্লাইডটা বন্ধ করে দেবো। রেকর্ড যে করছো তাহলে বন্ধ করে দাও, হ্যাঁ রেকর্ডিং আর করার দরকার নাই।